أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সর্বপ্রথম আমরা একটু রিভাইজ করব, তারপর ইনশাআল্লাহ নতুন ধারা যতটুকু পারি পড়ার চেষ্টা করব। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। মোট অধ্যায় আছে 46টি, বাতিল 1টি, কার্যকরী 45টি, তফসিল 5টি, বাতিল 1টি, কার্যকরী 4টি। 2 নং তফসিল যে আছে, 2 নং তফসিলের কার্যকারিতা সবচেয়ে বেশি। 2 নং তফসিলে দণ্ডবিধি আইনের অপরাধের বিষয়ে বর্ণনা করা হয়েছে। অপরাধের বর্ণনা, ধারা, অপরাধীর বর্ণনা, শাস্তি কি জামিনযোগ্য কিনা, আমলযোগ্য কিনা, কোন আদালত বিচার করতে পারবে, এই সকল বিষয় দ্বিতীয় তফসিলে বর্ণনা করা হয়েছে। ধারা 1। ধারা 1 এক ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের পরিচিতি, শিরোনাম বা কার্যকারিতা। ধারা 4-এ বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 5 ধারা 5-এ বলা হয়েছে দণ্ডবিধি অপরাধের বিচার, অনুসন্ধান, তদন্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্যান্য আইনে যদি তদন্ত, অনুসন্ধান, বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। 6 ধারা বলা হয়েছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। ধারা 9-এ বলা হয়েছে দায়রা আদালত, দায়রা আদালত গঠন, দায়রা জজ নিয়োগ। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট। ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28 দণ্ডবিধির অপরাধের বিচার কোন কোন আদালত করতে পারবে। ধারা 29-এর খ কিশোর অপরাধের বিচার কোন কোন ম্যাজিস্ট্রেট করতে পারবেন। ধারা 31 দায়রা আদালত ও হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিতে পারেন। ধারা 35 একই মামলায় একাধিক অপরাধের শাস্তি। ধারা 35-এর ক ধারা 35-এর কথা বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে তাহলে দণ্ড বাদ দিতে হবে, হাজত বাসকা বাদ দিতে হবে। ধারা 42 জনসাধারণ সাহায্য করতে বাধ্য। ধারা 43 অন্যান্য ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য। ধারা 40 ধারা 45 কতিপয় বিষয় সংবাদ দিতে বাধ্য। ধারা 46 গ্রেপ্তার, গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47 অনুমতি নিয়ে গ্রেপ্তার। ধারা 48 গ্রেপ্তারের ক্ষেত্রে ভেঙেচুরে প্রবেশ। ধারা 49 গ্রেপ্তার করার পর ভেঙেচুরে বাহির। ধারা 50 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি। ধারা 52 মহিলার দেহ তল্লাশি। ধারা 53 তল্লাশি করার পর যা কিছু পাওয়া যাবে, অস্ত্র পাওয়া গেলে তা আটক করতে হবে, হেফাজতে নিতে হবে। ধারা 54-1 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ধারা 55-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় যে সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56-1 অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করানো যায়। ধারা 57 নাম ঠিকানা জানাতে স্বীকৃত ব্যক্তিকে গ্রেপ্তার। ধারা 58 সারা দেশে অনুসরণ। ধারা 59 ধারা 59 বেসরকারি ব্যক্তি কর্তৃক বা জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। ধারা 59 অস্ত্র আইনের ধারা 12। ধারা 59 ধারা 12 গ্রেপ্তার পিআরবি 316 বিধি। দুই ক্ষেত্রেই পিআরবি 316 বিধি। ধারা 59 এবং অস্ত্র আইনের ধারা 12-তে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, জনসাধারণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এছাড়াও জনসাধারণ পরোয়ানামূলে বিভিন্ন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন, যেমন 77 ধারায় 78 ধারায় জনসাধারণ পরোয়ানামূলে গ্রেপ্তার করতে পারেন। ধারা 60 ধারা 60-এ বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে হবে। ধারা 61-তে বলা হয়েছে 24 ঘন্টা। ধারা 62-তে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট প্রদান করবেন। ধারা 63-তে বলা হয়েছে জামিন মুচলেকা অথবা আদালতের বিশেষ কোনো আদেশ যদি থাকে, আদেশ যদি না থাকে তাহলে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64 ধারা 65-তে ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার অথবা গ্রেপ্তারের আদেশ প্রদান অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি। ধারা 66-তে পুনরায় গ্রেপ্তার। ধারা 67-তে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 68-তে সমন। ধারা 69 সমনদারি পদ্ধতি। ধারা
70-এ বলা হয়েছে সাবালক পুরুষের নিকট সমন প্রদান। ধারা 71-এ বলা হয়েছে লটকে সমন জারি। ধারা 72-এ বলা হয়েছে, ধারা 72-এর 1-এ বলা হয়েছে সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72-এর 2 সরকারি কর্মচারীর উপর সমন জারির প্রমাণক। ধারা 73 এখতিয়ারের বাইরে সমন জারি। ধারা 74 সমন জারির প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 75-1 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 75-এর 2 গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকার মেয়াদ। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77 এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 77 ধারা 77-এ বলা হয়েছে এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক পুলিশ অফিসার কর্তৃক পরোয়ানা নির্দেশিত করণ। ধারা 78 জমির মালিক জমিদার অথবা কৃষক অথবা জমির ম্যানেজার কর্তৃক গ্রেপ্তার। ধারা 79 অধস্তন দ্বারা গ্রেপ্তার। ধারা 80 গ্রেপ্তারের সারমর্ম জানাইতে হবে অথবা আসামিকে গ্রেপ্তারের যে পরোয়ানা থাকবে পরোয়ানা তাকে দেখাইতে হবে। ধারা 81 অবিলম্বে প্রেরণ করতে হবে। ধারা 82 সারা বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যাবে। ধারা 83 নিজ এলাকার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 84 নিজ এলাকার পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা অন্য এলাকায় কার্যকরীকরণ। ধারা 85 20 মাইল। ধারা 86 যাদের কাছে রেখে আসা হবে তাদের কার্যপদ্ধতি বা করণীয় কি। ধারা 87 হুলিয়া জারির প্রমাণ। ধারা 88 ক্রোকের পদ্ধতি। ধারা 89 ক্রোকি সম্পত্তি প্রত্যর্পণ। ধারা 90 সমন অথবা সমনের পরিবর্তে পরোয়ানাদারি অথবা সমনের অতিরিক্ত পরোয়ানাদারি। ধারা 91 মুচলেকা সম্পাদন করা যাবে। ধারা 92 মুচলেকা লঙ্ঘন করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ধারা 93 ক খ গ বাংলাদেশের বাইরে সমন ও পরোয়ানা প্রেরণ এবং বাংলাদেশের কোনো আদালত যদি সমন অথবা পরোয়ানা প্রাপ্ত হয় তাহলে তিনি বাংলাদেশের ন্যায় জারি করবেন। ধারা 94 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 94 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালত যদি বুঝতে পারেন তাহলে মামলার সংশ্লিষ্ট কোনো তথ্য কোনো ব্যক্তির নিকট আছে তা হাজির করার জন্য লিখিত সমন দিতে পারেন। তাহলে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে লিখিত সমন দিতে পারেন? ধারা 94 ধারা 103-1 ধারা 160 ধারা 160 তাহলে ধারা 94 ধারা 103-1 ধারা 160। ধারা 194-তে বলা হয় ধারা 94-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে মামলার সংশ্লিষ্ট কোনো তথ্য থাকে তাহলে সেই তথ্য বস্তু বা পার্সেল হাজির করার জন্য লিখিতভাবে সমন দেওয়া যায় বা আদেশ দেওয়া যায়। 103-1 বলা হয়েছে কোন স্থান তল্লাশি করার ক্ষেত্রে যদি সাক্ষী হিসেবে কাউকে প্রয়োজন হয় তাহলে 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে সমন দিতে পারেন। ধারা 61-তে বলা হয়েছে মামলা সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানেন তাহলে সেই ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য বা সাক্ষী তলব করার জন্য লিখিতভাবে সমন দিতে পারেন। ধারা 160। ধারা 95 টেলিগ্রাম বা ডাক কর্তৃপক্ষের নিকট যদি কোনো কিছু থাকে তাহলে তা প্রেরণ করার জন্য আদেশ দিতে পারেন বা নির্দেশ দিতে পারেন। ধারা 96 তল্লাশি পরোয়ানা কি? তল্লাশি পরোয়ানা কাকে বলে? ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 চোরাই মাল জালদুলের প্রভৃতি উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ এবং কার্যকরীকরণ। ধারা 99 নিজ এলাকার বাইরে তল্লাশি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 99 ক ধারা 99 ক ধারা 99 কতে বলা হয়েছে তল্লাশি পরোয়ানা অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তকরণ এবং তল্লাশি পরোয়ানা ইস্যু এবং সাব ইন্সপেক্টর পদে নিম্ন নয় এমন পুলিশ অফিসার দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 99 খতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আবেদন করেন তাহলে আদেশের তারিখ হতে পরবর্তী 2 মাস সময়ের ভিতরে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। ধারা 100 কোথায় বলা আছে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 102 ধারা 103 তল্লাশির পদ্ধতি। ধারা 104 আদালত যদি উপযুক্ত মনে করেন তাহলে আদালতে যে সকল কাগজপত্র বা দলিল দস্তাবেজ হাজির করা হয়েছে বা পার্সেল হাজির করা হয়েছে আদালত যদি উপযুক্ত মনে করেন তা আটক করতে পারেন। ধারা 105 যে স্থান তল্লাশির জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন সেই স্থানে উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেট নিজে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 106 দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন। ধারা 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন। ধারা 108 রাষ্ট্রদ্রোহ বা অপরাধের ক্ষেত্রে সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 109 ভাবে করে সন্দেহভাজন ব্যক্তি অথবা আমলযোগ্য অপরাধ করার জন্য যে আত্মগোপন করে এরূপ ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 110 অব্যাহত অপরাধের নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন।
ধারা 112 মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দেওয়া যেতে পারে বা নোটিশ দেওয়া যেতে পারে। ধারা 113 যদি উপস্থিত থাকে তাহলে ওই ব্যক্তিকে পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 114 বলা হয়েছে ওই ব্যক্তি যদি উপস্থিত না থাকে তাহলে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাকে জানাতে হবে। ধারা 115 বলা হয়েছে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার সাথে 112 ধারার আদেশের একটি অনুলিপি দিতে হবে। ধারা 116 ব্যক্তিগতভাবে রেহাই। ধারা 117 অনুসন্ধান, ধারা 118 অনুসন্ধান করার পর যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির নিকট থেকে মুচলেকা বা বন্ড সম্পাদন করতে হবে বা নিতে হবে। ধারা 119 বলা হয়েছে যদি প্রমাণিত না হয় তাহলে অব্যাহতি দিতে হবে। ধারা 119, ধারা 120 বলা হয়েছে মুচলেকার মেয়াদের আরম্ভ অথবা শুরু। ধারা 121 বলা হয়েছে মুচলেকার বিষয়বস্তু। ধারা 122 বলা হয়েছে জামিনদার প্রত্যাখ্যান। ধারা 124 বলা হয়েছে যে ব্যক্তি মুচলেকা সম্পাদন না করার কারণে জেল হাজতে আটক আছেন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন শর্তে বা বিনা শর্তে মুক্তি প্রদান করতে পারেন। ধারা 124। ধারা 125 বলা হয়েছে মুচলেকা বাতিল করতে পারেন। কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট পারেন। কোন মুচলেকা বাতিল করতে পারেন? তার যে আদালত আছে সেই আদালতের অথবা তার অধস্তন কোনো আদালতের মুচলেকা বাতিল করতে পারেন। মুচলেকার আদেশ বাতিল করতে পারেন, কিন্তু তার উচ্চতর আদালত কর্তৃক দেয়া এরূপ কোনো মুচলেকার আদেশ তিনি বাতিল করতে পারেন না। ধারা 126 জামিনদার অব্যাহতি। জামিনদারের অব্যাহতি। ধারা 127 মৌখিক আদেশ। ধারা 187 হলো বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? পেনাল কোডের ধারা 141, শাস্তি হলো ধারা 143। আমরা যখন পেনাল কোড পড়বো তখন বুঝতে পারবো কোন ধারা কি বলা আছে, কিন্তু এখন একটু আমরা হালকা টাচ দিয়ে যাব পড়ার সুবিধার্থে যে বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়। বেআইনি সমাবেশ বলতে যা বোঝায় তার ধারা হলো 141 পেনাল কোড, আর শাস্তি হলো ধারা 143। আর বেআইনি সমাবেশ হত্যাভঙ্গের জন্য মৌখিক আদেশ দেওয়া যায় ধারা 127, বেসামরিক শক্তি প্রয়োগ ধারা 128, সামরিক শক্তি তলব ধারা 129। কে সামরিক শক্তি তলব করতে পারেন? ম্যাজিস্ট্রেট, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে পুলিশ কমিশনার, পুলিশের অফিসারের ভিতরে পুলিশ কমিশনার, সর্বনিম্ন পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করতে পারেন। ধারা 129। ধারা 130 বলা হয়েছে সামরিক শক্তি যে তলব করা হয় সামরিক শক্তি তলবে যে সকল সদস্য আসেন বা যে সকল সদস্য অংশগ্রহণ করেন সেই সকল সদস্যের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 131 বলা হয়েছে কমিশন প্রাপ্ত অথবা নন কমিশন প্রাপ্ত অফিসারের কর্তব্য। ধারা 132 বলা হয়েছে নিরাপত্তা দাবি। নিরাপত্তা দাবি করার ক্ষেত্রে 4টি বিষয় অবশ্যই প্রমাণ করতে হবে। প্রথম বিষয়টি হলো সমাবেশটি একটি বেআইনি সমাবেশ হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল, আদেশ পালন করা হয় নাই, শক্তি প্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায়ে ওই সমাবেশটি ছত্রভঙ্গ করার উপায় ছিল না। এই 4টি বিষয় যদি প্রমাণ করা যায় তাহলে ওই ব্যক্তি বেআইনি সমাবেশের ক্ষেত্রে 132 ধারার যে নিরাপত্তা আছে নিরাপত্তা দাবি করতে পারবেন। ধারা 133 গণ উপদ্রব। ধারা 133 বলা হয়েছে গণ উপদ্রব অপসারণের আদেশ। ধারা 134 গণ উপদ্রব অপসারণ আদেশ জারি। কিভাবে জারি করতে হবে? ধারা 134 একে বলা হয়েছে সমনের ন্যায়, 2 বলা হয়েছে সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয় তাহলে প্রজ্ঞাপন দ্বারা বিজ্ঞাপিত করে জারি করতে হবে। ধারা 135 বলা হয়েছে তিনি যে ব্যক্তিকে এই আদেশটি দেওয়া হবে তিনি আদেশটি পালন করবেন অথবা আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবেন। ধারা 136 বলা হয়েছে আদেশ পালন করলে না, কারণ দর্শানো না, তাহলে দণ্ডবিধির 188 ধারার মধ্যে তিনি অপরাধী হবেন এবং যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি স্থায়ী করতে হবে। ধারা 137 বলা হয়েছে ওই ব্যক্তি আদেশ পালন করে নাই কিন্তু কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয়েছে, তখন আদালতের করণীয় কি? আদালত ওই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষ্য গ্রহণের পর যদি মনে হয় যে না, যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি আসলে যুক্তিসঙ্গত নয়, তাহলে তিনি আর কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। আর যদি সাক্ষ্য গ্রহণের পর মনে হয় যে আদেশটি যুক্তিসঙ্গত ও যথাযথ তাহলে তিনি আদেশটি নতুন করে স্থায়ী করবেন। তাহলে ধারা 140 বলা হয়েছে আদেশটি যখন 136 ধারা ও 137 ধারা অনুযায়ী স্থায়ী করা হবে তখন পরবর্তীতে ওই ব্যক্তিকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে যে 133 ধারার যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটি আপনি দ্রুত পালন করুন। সেই ব্যক্তি যদি ওই আদেশটি পালন না করে তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই দ্রব্যটি অপসারণ করবেন, অর্থাৎ যে বিষয়টি নিয়ে গণ উপদ্রবের সৃষ্টি হয়েছে সেই গণ উপদ্রবের বিষয়টি তিনি অপসারণ করবেন। আর অপরাধী ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রয় করে তার ব্যয়ভার মেটাবেন। এখানে ম্যাজিস্ট্রেট যে সকল কার্যক্রম করবেন সেই সকল কার্যক্রমের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 143 গণ উপদ্রব পুনরাবৃত্তি বা অব্যাহত রাখা যাবে না। ধারা 144 জরুরি আদেশ জারি। ধারা 145 জমি ও পানি সংক্রান্ত বিরোধ। ধারা 146 জমি ও পানি সংক্রান্ত বিরোধ যে বিষয় নিয়ে হবে সে বিষয়টি প্রয়োগ করা যাবে। ধারা 147 জমি ও পানির ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ। ধারা 148 সরজমিনে অনুসন্ধান করা যাবে। ধারা 149
ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা বা অপরাধ যে সকল পন্থা অবলম্বন করে পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ নিবারণ করতে পারেন বা আমলযোগ্য অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা করার ক্ষেত্রে পুলিশ অফিসারকে কি কি ক্ষমতা প্রদান করা হয়েছে ধারা 149 থেকে ধারা 153। ধারা 149 যে পুলিশ অফিসার জানবেন বা দেখতে পারবেন তিনি আমলযোগ্য অপরাধ প্রতিহত করার জন্য বা সাধ্যমতো চেষ্টা করবেন। ধারা 150-এ বলা হয়েছে আমলযোগ্য অপরাধের খবর সম্পর্কে যদি কেউ জানতে পারেন তাহলে তিনি অবশ্যই সে বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। ধারা 151-তে বলা হয়েছে কোনোভাবে যদি আমলযোগ্য অপরাধ প্রতিহত করা না যায় বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যদি ওই আমলযোগ্য অপরাধ ঠেকানো সম্ভব না হয় সেক্ষেত্রে জনগণের সাহায্য নিয়ে ওই আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে হবে। ধারা 152-তে বলা হয়েছে সরকারি সম্পত্তি যদি কেউ ক্ষতি সাধন করে অথবা সরকারি চিহ্ন বয়া বা নৌ চলাচলের কোনো চিহ্ন বয়া যদি কেউ ক্ষতি সাধন করতে চায় তাহলে সেই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে বা সাধ্যমতো চেষ্টা করতে হবে। ধারা 152। ধারা 153-তে বলা হয়েছে অবৈধ বাটখারা জাল উদ্ধারের জন্য থানা ভারতীয় কর্মকর্তা তল্লাশি করতে পারবেন এবং তা আটক করতে পারবেন এবং তল্লাশি এবং আটকের পর এই বিষয়টি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। ধারা 154 এজাহার বলতে কি বোঝায়? এজাহারকে দিতে পারেন, যে কোনো ব্যক্তি দিতে পারেন। এজাহার মৌখিকভাবে এবং লিখিতভাবে দেওয়া যায়। এজাহার যখন দেওয়া হয় তখন থানা ভারতীয় কর্মকর্তা নিজে লিপিবদ্ধ করবেন অথবা অপরকে লিপিবদ্ধ করার জন্য আদেশ দিবেন। এজাহারে যে ব্যক্তি সংবাদ দেবেন সে ব্যক্তির স্বাক্ষর থাকা জরুরি। ধারা 155-তে বলা হয়েছে আমলের অযোগ্য অপরাধে যদি সংবাদ আসে সে সংবাদটি জিডিতে নোট দিতে হবে। বা লিপিবদ্ধ করতে হবে। যে বলা হয়েছে নোট দিতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে এবং সেই সাথে যে ব্যক্তি খবর নিয়ে আসবেন তাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য আদেশ দিতে হবে বা অনুরোধ করতে হবে বা যাওয়ার জন্য বলতে হবে। 155 দিয়ে বলা হয়েছে এখানে যে জিডিতে নোটে যে বিষয়গুলো থাকে সেগুলা আদালতের বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করা যায় না। তিনি বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশ মূলে আমলযোগ্য অপরাধের ন্যায় এই সকল অপরাধের তদন্ত করা যায়, কিন্তু এক্ষেত্রে বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না। 156-তে বলা হয়েছে আমলযোগ্য অপরাধের তদন্তের ক্ষেত্রে যখন কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসে তখন থানাপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার অধস্তন কোনো কর্মকর্তাকে তিনি এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারেন। এখানে পুলিশ অফিসার যে তদন্ত করতে পারে এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। যে ব্যক্তি যে ম্যাজিস্ট্রেট যে ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা অনুসারে যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন সেই ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 156 ধারা 157-তে বলা হয়েছে যদি সন্দেহ হয় সেক্ষেত্রে কি করতে হবে? সরেজমিনে তদন্ত করতে হবে। ধারা 158-তে বলা হয়েছে রিপোর্ট প্রেরণের ক্ষেত্রে অবশ্যই রিপোর্টটি সর্বপ্রথম ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রেরণের পূর্বেই অবশ্যই তদন্ত প্রতিবেদনটি বা রিপোর্টটি ঊর্ধ্বতন অফিসারের নিকট প্রেরণ করতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই ভুল ত্রুটি সংশোধন করতে হবে অথবা ঊর্ধ্বতন অফিসার যদি কোনো পরামর্শ প্রদান করেন তাহলে সেই পরামর্শ মোতাবেক সেই রিপোর্টটি নতুন করে তৈরি করে ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। ধারা 158। ধারা 160-এ বলা হয়েছে সাক্ষী তলব করা যাবে। ধারা 161-তে বলা হয়েছে সাক্ষীরা যদি হাজির হয় তাহলে তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে। ধারা 161। ধারা 161-তে বলা হয়েছে সাক্ষীরা যদি হাজির হয় তাহলে তাদেরকে মৌখিকভাবে ঘটনা সম্পর্কে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষীরা সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, কিন্তু এমন কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন না যে প্রশ্নের জবাবের ফলে তার ফৌজদারি আদালতে মামলা হতে পারে, তার দণ্ড হতে পারে অথবা সম্পত্তি বাজেয়াপ্তির মতো কোনো ঘটনা ঘটতে পারে। এরূপ কোনো প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নয়। পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণ করে সাক্ষীদের বিবৃতি পৃথক ভাবে লিপিবদ্ধ করবেন। ধারা 161। ধারা 162। ধারা 162। ধারা 162-তে বলা হয়েছে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না, অর্থাৎ পুলিশের নিকট যে বিবৃতি সাক্ষীরা যে সকল বিবৃতি পুলিশের নিকট প্রদান করেন বা যে জবানবন্দি প্রদান করেন সেই জবানবন্দি আদালতে ব্যবহার করা যায় না, কারণ পুলিশের নিকট কোনো জবানবন্দি বা কোনো সাক্ষীর বিবৃতি আদালতে গ্রহণযোগ্য নয়। সাক্ষ্য আইনে 24 ধারা মোতাবেক ভয়ভীতি প্রলোভন হুমকির মাধ্যমে এগুলা করা যেতে পারে বা এগুলা করা যায় বিধায় এই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। পুলিশের নিকট যে জবানবন্দি বিবৃতি বা প্রদান করা হয় এই সকল সাক্ষীর জবানবন্দি বা বিবৃতি আদালতে গ্রহণীয় নয়। তবে সাক্ষী যদি আদালতে হাজির হয়ে অন্যরূপ বা ভিন্নরূপ কোনো তথ্য যদি প্রদান করে সেই ক্ষেত্রে
পুলিশ অফিসারের নিকট যে বিবৃতি প্রদান করেন সেই বিবৃতি তখন ওই বিপরীত প্রমাণের জন্য আদালতে ব্যবহার করা যেতে পারে। এছাড়া পুলিশের নিকট দেয়া কোনো বিবৃতি আদালত গ্রহণ করে না। ধারা 163, কোন প্রকার হুমকি, প্রলোভন, লোভ লালসা ইত্যাদি দেখিয়ে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা যাবে না বা কাউকে বিরত রাখা যাবে না। ধারা 163 একে বলা হয়েছে পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে হুমকি, প্রলোভন, ভয়ভীতি ইত্যাদি দেখিয়ে বা প্রতিশ্রুতি দেখিয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারবেন না। অথবা দুয়ে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় সাক্ষী দিতে হাজির হয় বা সাক্ষী যদি দিতে চায়, তাহলে ওই ব্যক্তিকে হুঁশিয়ারি করা যাবে না যে তুমি সাক্ষী দিতে পারবে না, অথবা তাকে ভয়ভীতির প্রলোভন দেখানো যাবে না যে তুমি এই বিষয়ে সাক্ষ্য দিও না, তোমাকে সাক্ষ্য দেওয়ার কোনো দরকার নাই, তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই জাতীয় কোনো কিছু বলা যাবে না, বা সাক্ষ্য দেওয়া হতে তাকে বিরত রাখা যাবে না। ধারা 164-তে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষীর সাক্ষ্য ও অপরাধীর স্বীকারোক্তিমূলক বিবৃতি লিপিবদ্ধকরণ। ধারা 164 একে বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের সময় বা পরবর্তী পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বা বিচারের পূর্বে যে কোনো সময় তার নিকট দেয়া বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দিতে চায়, অথবা কোনো অপরাধী যদি নিজের অপরাধ সম্পর্কে যদি স্বীকারোক্তি দিতে চায় বা বিবৃতি দিতে চায়, তাহলে সেই বিবৃতি বিচার শুরু হওয়ার পূর্বে বা অনুসন্ধান শুরু হওয়ার পূর্বেই ধারা 164 একে বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের সময় বা তদন্তের পরবর্তী সময়, অনুসন্ধানের পূর্বে অথবা বিচারের পূর্বে যে কোনো সময় কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দিতে চায়, যেমন আমরা নারী ও শিশু নির্যাতন আইন 22 ধারায় পড়ছিলাম কোনো সাক্ষী যদি জবানবন্দি দিতে চায়। এসিড অপরাধ দমন আইনের পড়ছিলাম 19 ধারায় কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দিতে চায় বা জবানবন্দি দিতে চায়, তাহলে তার জবানবন্দি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা যাবে। কখন? তদন্তের সময় মামলা তদন্তকারী মুখ্য কর্মকর্তা যখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সময় কোনো অপরাধীকে গ্রেফতার করেন এবং তার তখন যদি মনে হয় যে না, এই অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছেন বা কোনো ব্যক্তি জানেন, তাহলে ওই ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানাতে পারেন। এখানে কোন ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে? এখানে বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এসিড অপরাধ দমন আইনের 19 ধারা আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারায়। মনে আছে আপনাদের? মনে থাকার কথা। এখানে 19 ধারায় 22 ধারায় বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। কোন ক্ষেত্রে পারেন, কখন পারেন? তদন্তের ক্ষেত্রে, কোনো অপরাধের তদন্তের সময় পারেন। আর এখানে 164-1 ধারায় বলা আছে, 164-1 উপধারায় বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট কোনো তদন্তের সময়, কোনো অপরাধের তদন্তের সময় অথবা বিচারের পূর্বে অথবা অনুসন্ধানের পূর্বে যদি কোনো ব্যক্তি বা কোনো সাক্ষী যদি সাক্ষ্য দিতে চায়, অথবা কোনো অপরাধী ব্যক্তি যদি নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দিতে চায়, তাহলে সেই ব্যক্তির সাক্ষ্য বা স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট এখানে লিপিবদ্ধ করতে পারেন। এখানে লিপিবদ্ধ করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, কিভাবে লিপিবদ্ধ করতে হবে তা ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারায় বলা আছে। 164 দিয়ে বলা হয়েছে সাক্ষী বা আসামির বিবৃতি বা স্বীকারোক্তি গ্রহণ করার সময় ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারায় বর্ণিত পদ্ধতিতে লিপিবদ্ধ ও স্বাক্ষরিত হতে হবে। যে ম্যাজিস্ট্রেট অপরাধের অনুসন্ধান বা বিচার করবেন, তার নিকট লিপিবদ্ধ বিবৃতি বা স্বীকারোক্তি প্রেরণ করতে হবে। ধারা 164-2। 164-3 বলা হয়েছে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে কি করতে হবে? ওই ব্যক্তিকে 3 ঘন্টা সময় দিতে হবে। ওই ব্যক্তিকে বুঝাইতে হবে তুমি যদি এই স্বীকারোক্তি দাও, এই স্বীকারোক্তি তোমার বিরুদ্ধে আদালতে ব্যবহার করা হবে।
তুমি যদি এই স্বীকারোক্তি দাও, এই স্বীকারোক্তি তুমি দিতে বাধ্য না। তুমি এই স্বীকারোক্তি দিতেও পারো, এই স্বীকারোক্তি তুমি নাও দিতে পারো। তুমি যদি এই দোষ স্বীকারোক্তি দাও, তাহলে সেই স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন, এবং ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার পর লিপিবদ্ধের নিচে স্বাক্ষর করবেন এবং সিলমোহর থাকতে হবে, এবং ম্যাজিস্ট্রেট এই বিষয়ে একটি মতামত প্রদান করবেন। ধারা 164(3), ধারা 164(3). তাহলে 164 ধারায় ম্যাজিস্ট্রেট যখন কোনো অপরাধী ব্যক্তির স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন, সেই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। যদি কখনো প্রশ্ন হয় যে ফৌজদারি কার্যবিধি আইনের 164 অথবা 364 ধারায় জবানবন্দি স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি কি, বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি কি, বিস্তারিত আলোচনা করুন। ধারা 164 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 364। 164 একে বলা হয়েছে কোনো অপরাধের তদন্তের সময় বা বিচারের পূর্বে অথবা অনুসন্ধানের পূর্বে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে চায় বা কোনো ব্যক্তি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চায়, তাহলে সেই ব্যক্তি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন। দুয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটদের লিপিবদ্ধ করবেন, সে লিপিবদ্ধ করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 364 দ্বারায় যে বর্ণনা করা হয়, 364 দ্বারায় যে বিষয়গুলো বলা আছে সেই বিষয় সাপেক্ষে এই ম্যাজিস্ট্রেটের স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। আর 3-এ বলা হয়েছে যে ব্যক্তি স্বীকারোক্তি দেবেন তাকে প্রথমে বুঝাইতে হবে, প্রয়োজন পড়লে তাকে 6টি প্রশ্ন করতে হবে, আপনি পুলিশ হেফাজতে কতদিন ছিলেন, পুলিশ আপনাকে মারধর করছে কিনা, পুলিশ জোরপূর্বক কোনো কিছু বলছে কিনা, বা পুলিশ এই স্বীকারোক্তি দেওয়ার জন্য বাধ্য করছে কিনা, এই সকল বিষয় ওই ব্যক্তিকে জানাইতে হবে। আরো জানাইতে হবে যে আপনি এই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য না। আপনি নিজের দোষ যদি স্বীকার করে জবানবন্দি দেন বা স্বীকারোক্তি দেন, এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে আদালতে ব্যবহার করা হবে। এই স্বীকারোক্তির মাধ্যমে আপনাকে দোষী সাব্যস্ত করা হবে। আপনি এই সকল বিষয় ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দি লিপিবদ্ধ করার পূর্বে এই সকল বিষয় ওই ব্যক্তিকে জানাইতে হবে, এবং তাকে 3 ঘন্টা, সর্বনিম্ন 3 ঘন্টা সময় তাকে দিতে হবে, তাকে বোঝার জন্য, নিজের বিষয়টি বোঝার জন্য, জানার জন্য যে আমি যদি এই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেই বা বিবৃতি দেই সেটা আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। এই বিষয়ে তাকে বোঝার জন্য 3 ঘন্টা সময় দিতে হবে। তারপর এই জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করার পূর্বে অবশ্যই ওই ব্যক্তিকে 6টি প্রশ্ন করতে হবে। ধারা 164। ধারা 165, আজকের নতুন পড়া ধারা 165, পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। ধারা 165, ধারা 166। তাহলে এর আগে আমরা তল্লাশি করছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 3 ধারা, এবং তল্লাশি এখন আছে 165 ও 166 ধারা, পিআরবি 280 বিধি। 165 এক, 165 এক, 165 একে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন যে তিনি যে অপরাধের তদন্ত করতেছেন, অর্থাৎ 160 ধারা থেকে যে 156 ধারা থেকে যে অপরাধের তদন্ত শুরু হয়েছে, অপরাধের তদন্ত কোথায় থেকে? 156 ধারা থেকে। যদি কখনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসে, সেই অপরাধের বিষয়টি এজাহারে লিপিবদ্ধ করা হয়, এজাহার যখন লিপিবদ্ধ করা হয় তখন আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু হয় ধারা 156 থেকে। আর 157 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধ বিষয়ে যদি কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে সরেজমিনে তদন্ত করা যায়। আর এই তদন্ত করার ক্ষেত্রে 160 ধারায় সাক্ষী রাখা হয়, 161 ধারায় লিপিবদ্ধ করা হয়, 162 ধারায় স্বাক্ষর করা লাগবে না, 163 ধারায় হুমকি, প্রলোভন, ভয়ভীতি এগুলো দেখানো যাবে না। 164 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট অপরাধী ব্যক্তি স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। আর 165 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, কি তল্লাশি, কখন তল্লাশি, কিভাবে তল্লাশি, বা কার কার মাধ্যমে এই তল্লাশি করানো যাবে। 165 ধারার একে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসলে মামলা তদন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে থাকেন না, সাব ইন্সপেক্টর পদের অফিসারগণ বিভিন্ন বিষয়ে বিভিন্ন অপরাধের মামলা তদন্ত কার্যক্রম সম্পন্ন করে থাকে। এজন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন যে তিনি যে অপরাধের তদন্ত করছেন সেই তদন্তের কোনো জিনিস
তার কর্মরত থানা এলাকার কোথাও পাওয়া যাবে, তাহলে তিনি বিলম্ব না করে কানুন লিপিবদ্ধ করে উক্ত স্থানে তল্লাশি করতে পারেন। উক্ত স্থানে তল্লাশি করতে পারেন। ধারা 165-1 ধারা 165-1 তবে তবে শর্ত থাকে যে ব্যাংকের নিকট রক্ষিত কোনো জিনিস বা হিসাব সম্বলিত তথ্য দায়রা জজ ও হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে তল্লাশি করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 94-1 ধারায় পড়ছিলাম। 94-1 ধারার যে শর্তটা ছিল ব্যাংকার বুক সাক্ষ্য আইনের, ব্যাংকার বুক সাক্ষ্য আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তির তথ্য, হিসাব বা অন্য কোনো সংশ্লিষ্ট কোনো বস্তু বা পার্সেল, মামলা সংশ্লিষ্ট কোনো বস্তু বা পার্সেল যদি ব্যাংকের নিকট রক্ষিত থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যাংকের নিকট এই রক্ষিত মালামাল বা হিসাব চাইতে গেলে অবশ্যই দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পর এই বিষয়গুলা চাইতে হবে। তাহলে ধারা 165 বলা হয়েছে, মামলা তদন্তকারী কর্মকর্তা যখন কোনো বিষয়ে মামলা করবেন, দেখা গেল যে মামলা তদন্তকারী কর্মকর্তা একজন পুলিশ অফিসার মামলা তদন্ত করতেছেন। তদন্ত করার ক্ষেত্রে এখন তিনি দেখতে পারতেছেন যে একজন অপরাধী আছে অপরাধীর কোনো একটা তথ্য, মামলা সংশ্লিষ্ট কোনো একটা তথ্য থানা এলাকায় কোথাও পাওয়া যাবে, এটা মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ অফিসার মনে করতেছেন বা সন্দেহ করতেছেন, বা তার এরূপ বিশ্বাস হইতেছে যে না, আমি যে অপরাধের তদন্ত করতেছি এই অপরাধের কোনো একটা বিষয়, কোনো একটা তথ্য বা কোনো একটা কিছু বা কোনো একটা প্রমাণ আমি অমুক জায়গায় গেলে পাইতে পারি। সেক্ষেত্রে তিনি কি করবেন, ওই জায়গায় যে এই বিষয়টি তল্লাশি করতে পারবেন। ধারা 165-1 তবে শর্ত থাকে যে এরূপ কোন তথ্য, পার্সেল, বস্তু বা প্রমাণাদি যদি ব্যাংকের নিকট রক্ষিত থাকে, তাহলে ব্যাংকের নিকট যদি রক্ষিত থাকে বা ব্যাংকের কাছে যদি থাকে, সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালতের পূর্ব অনুমতি নিয়ে ব্যাংকের নিকট চাইতে হবে। ব্যাংকের নিকট চাইতে হবে যে আপনার কাছে যে তথ্যটি আছে এই তথ্যটি আমার লাগবে, আমার মামলা তদন্ত ক্ষেত্রে এই তথ্যটি প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে বা মামলা প্রমাণে সহায়ক ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে ওই আদালতের, এখানে কোন আদালত, দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে এই বিষয়টি বা তথ্যটি বা প্রমাণাদি চাওয়া যাবে। ধারা 165-1 ধারা 165 বলা হয়েছে, এই যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হবে, এই তল্লাশি ব্যক্তিগতভাবে নিজে তল্লাশি পরিচালনা করতে হবে। ধারা 165-2 তার মানে এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতেছেন, এই তল্লাশি করার ক্ষেত্রে অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 165-2 তাহলে ধারা 165 থানা এলাকায় যে কোনো স্থানে যদি এরকম কোনো তথ্য পাওয়া যাবে বলে বিশ্বাস করা যায়, তাহলে সেখানে তল্লাশি করা যাবে, কোনো প্রকার বিলম্ব করার দরকার নাই, সেই স্থানে প্রবেশ করে তল্লাশি করা যাবে। ধারা 165 তবে শর্ত ব্যাংকের নিকট যদি থাকে দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। আর দিয়ে বলা হয়েছে যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন তিনি নিজে উপস্থিত থেকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোক অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা হোক, তিনি নিজে উপস্থিত থেকে তল্লাশি পরিচালনা করবেন। তিনি বলা হয়েছে উক্ত কর্মকর্তা নিজে তল্লাশি করতে না পারলে তল্লাশির স্থান ও জিনিস উল্লেখ করে একটি লিখিত আদেশ অর্পণ পূর্বক অধস্তন দ্বারা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 56-1 যে বিষয়টি বলা ছিল, যদি মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে না পারেন, তাহলে তিনি অবশ্যই একটি লিখিত আদেশ দ্বারা অধস্তন অফিসারের মাধ্যমে কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 56-1 বলা ছিল। আর এখানে ধারা 165 বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে যদি তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে না পারেন, তাহলে মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে রহিমের বাড়িতে বা রহিমের গাড়িতে বা রহিমের জমিতে এই জিনিসটি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই রহিমের বাড়ি উল্লেখ করে কোন স্থান, কোন জায়গা, কিভাবে কি, এই সকল বিষয় উল্লেখ পূর্বক একটি লিখিত আদেশ অধস্তন পুলিশ অফিসারকে দিতে হবে এবং অধস্তন পুলিশ অফিসার সেই লিখিত আদেশ দ্বারা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ধারা 165-3 165 বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে তল্লাশি করতে পারবেন। দিয়ে বলা হয়েছে নিজে উপস্থিত থেকে তল্লাশি পরিচালনা করবেন। তিনি বলা হয়েছে তিনি যদি নিজে উপস্থিত থেকে তল্লাশি করতে না পারেন তাহলে অধস্তনকে একটি লিখিত আদেশ দিতে হবে।
অবশ্যই মনে রাখবেন, যদি লিখিত আদেশটি আপনার কাছে থাকে তাহলে সেই লিখিত আদেশ মূলে আপনি মনে করবেন যে এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশ। আদেশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশ। সেই আদেশ মূলে আপনি অধস্তন কর্মকর্তা বা কর্মচারী সেখানে তল্লাশি করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই, কোনো বাধা নিষেধ নেই। কিন্তু আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তার লিখিত আদেশ ব্যতীত যদি তদন্ত করেন, সেক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য বলা হয়েছে, বিধিতে বলা হয়েছে যে অধস্তন দ্বারা যখন গ্রেপ্তার করানো হবে বা তল্লাশি করানো হবে, যাই কিছু করানো হোক না কেন, সে বিষয়টি অবশ্যই অধস্তনকে একটি লিখিত আদেশ দ্বারা জানাইতে হবে যে অমুক জায়গায় গ্রেপ্তার করা হবে বা অমুক জায়গায় অমুক ব্যক্তির বাড়িতে তল্লাশি করা হবে, এই যে তোমার লিখিত আদেশ, আদেশ মূলে তুমি সেখানে তল্লাশি করো অথবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করো। ধারা 165(3)। 4 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 103 ধারা অনুসারে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি আমি যেখানে তল্লাশি কার্যক্রম সম্পূর্ণ করি না কেন, সেখানে তল্লাশির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 102 এক ধারায় বলা হয়েছে 47 ধারায় অনুমতি নিতে হবে। 48 ধারায় দরজানা ভেঙে তল্লাশি করে, দরজানা ভেঙে প্রবেশ করে তল্লাশি করতে হবে। তারপরে 102(3) বলা হয়েছে যদি কাউকে সন্দেহ করা হয় তার দেহ তল্লাশি করা যাবে। 103 বলা হয়েছে সাক্ষী রাখতে হবে। 2 বলা হয়েছে জব্দ তালিকা প্রস্তুত করাতে হবে। 3 বলা হয়েছে ওই মালিক যদি সঙ্গে থাকতে চায়। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 3 ধারা অনুসারে 165 ধারার যে তদন্ত অনুসন্ধান কার্যক্রম আছে বা তল্লাশি কার্যক্রম আছে, এই তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 3 ধারা অনুসারে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি যেখানেই তল্লাশি করবেন না কেন, সেখানেই ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 103 ধারা অনুসরণ করে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যদি আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 103 ধারা অনুসরণ করে তল্লাশি করেন, তাহলে সেই তল্লাশি কার্যক্রম আপনার জন্য অবশ্যই বৈধ হবে। আর যদি আপনি 102 ও 103 ধারা অনুসারে তল্লাশি না করেন, অর্থাৎ আপনি যদি সাক্ষী না ডাকেন, বাড়ির মালিককে যদি সঙ্গে থাকতে না দেন বা অন্যান্য যদি কার্যক্রম করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই তল্লাশি আপনার বৈধ হবে না, অবৈধ হবে। আপনার ওই তল্লাশি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন হতে পারে বা বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে? সেই জন্য যেখানে আপনি তল্লাশি করেন না কেন, যে অফিসারই তল্লাশি করবেন না কেন, তিনি ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 103 ধারা অনুসরণ করে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 165(4)। ধারা 165(5) উপধারা 1 ও 3 অনুসারে কোন দলিলের নকল অবশ্যই অপরাধ বিচার করতে পারেন এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি 165 ধারায় যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করছেন, সেই তল্লাশি কার্যক্রম সম্পন্ন সম্পর্কে যে একটি রিপোর্ট তৈরি করবেন, এই রিপোর্টটি অবশ্যই বিচার করতে পারে, অর্থাৎ যে অপরাধের বিচার করতে পারে এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 165(5)। ধারা 165 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন বা বিশ্বাস করেন বা যুক্তিসঙ্গত যদি কোনো কারণ পোষণ করেন যে এই অপরাধ সংশ্লিষ্ট কোনো তথ্য বা বস্তু বা কোনো পার্সেল থানা এলাকার কোথাও পাওয়া যাবে, তাহলে তিনি বিলম্ব না করে কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থানে তল্লাশি করতে পারেন। তবে ব্যাংকের নিকট যদি থাকে তাহলে দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। দিয়ে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তিনি বলা হয়েছে তিনি যদি নিজে উপস্থিত থেকে তল্লাশি করতে না পারেন, তাহলে লিখিত ভাবে অধস্তন অফিসারকে জানাতে হবে যে তুমি এই বিষয়টি তল্লাশি করো। 4 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 103 ধারা অনুসরণ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা অধস্তন অফিসার তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন। আর 5 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 165 উপধারা 1 ও 3 অনুসারে কোন দলিলের নকল অবশ্যই অপরাধের, অর্থাৎ আপনি যে অপরাধের অনুসন্ধান করতেছেন, তদন্ত করতেছেন বা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতেছেন, এই অপরাধের বিচার করতে পারে এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট আরেকটি কপি প্রেরণ করতে হবে। ধারা 165(5)। ধারা 165(5). ধারা 166। ধারা 166। থানার ভারপ্রাপ্ত অফিসার যখন অপরের দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকারী করতে পারেন, অর্থাৎ 165-তে বলা হয়েছে নিজ থানা এলাকায় তল্লাশি, আর 166-তে বলা হয়েছে অন্য থানা এলাকায় তল্লাশি। অন্য থানা এলাকায় তল্লাশি কি, মোট একটাই পার্থক্য যে
নিজে তল্লাশি না করে অন্য থানার ওসি দ্বারা বা অন্য থানার কোনো অফিসার দ্বারা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু অন্য থানার অফিসার যখন তল্লাশি করবেন তখন তিনি কি করবেন? 165 ধারা অনুসরণ করে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 166-1, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা নিজ থানা এলাকায় যেমন তল্লাশি করতে পারেন, ঠিক তেমনি একই বা ভিন্ন জেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা কোনো স্থান তল্লাশি করতে পারেন। তাহলে একে বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেমন নিজ থানা এলাকায় তল্লাশি করতে পারেন, ঠিক তেমনি অন্য থানা এলাকায় একই বা ভিন্ন জেলার হোক অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা কোনো স্থান তল্লাশি করাতে পারেন। দেখা গেল যে পাবনা জেলার এই মনে করেন সদর থানার কোনো একটা মামলার কোনো তথ্য দেখা গেল সিরাজগঞ্জ বা দিনাজপুর বা বগুড়া কোনো জেলার কোনো একটা থানার আন্ডারে লোকাইতে আছে, যদি এরকম কিছু মনে হয় বা প্রশ্ন করা যায় বা যুক্তিসঙ্গত কিছু মনে হয় বা বিশ্বাস করার মতো যদি কোনো কারণ থাকে, তাহলে এই পাবনা সদর থানার ওসি সেই জেলার সেই থানার ওসি বরাবর ওই স্থান তল্লাশি করার জন্য অনুরোধ করতে পারেন। অনুরোধ করলে ওই জেলার ওসি কি করবেন? তিনি নিজে অথবা অধস্তন কোনো অফিসার দ্বারা সেই স্থান তল্লাশি করতে পারেন। তাহলে 165-66 যাকে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা নিজ থানা এলাকায় যেমন তল্লাশি করতে পারেন, ঠিক তেমনি একই বা ভিন্ন জেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা কোনো স্থান তল্লাশি করতে পারেন। ধারা 166-1। ধারা 166-2, তল্লাশির কোনো অনুরোধ পত্র পাওয়া গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? দেখা গেল এক থানার অফিসার আর এক থানার অফিসারকে তল্লাশি করার জন্য অনুরোধ পত্র পাঠাইছে। এখন অনুরোধ পত্র পাঠানোর পর কি করবেন? তিনি ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারা অনুসারে তল্লাশি করবেন এবং কোনো জিনিস যদি পাওয়া যায় তাহলে অনুরোধকারী অফিসার যে অনুরোধ করছে তল্লাশি করার জন্য সেই অফিসার বরাবর তার একটি তালিকা তৈরি করে তালিকা সেই অফিসার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 166-2। 166-3 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন অন্য থানার কর্মকর্তা দ্বারা তল্লাশি করার ক্ষেত্রে সময় সাপেক্ষ ও মামলার সাক্ষ্য প্রমাণ গোপন বা নষ্ট হতে পারে, তাহলে নিজ থানার ন্যায় অন্য থানা এলাকায় তল্লাশি করা যাবে। আমরা 84 ধারায় যেমন পড়ছিলাম, 84-3 মনে আছে? 84-3 বলা হয়েছিল যে যে অফিসার পরোয়ানামূলে অন্য থানা এলাকায় কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন, তিনি যদি মনে করেন যে এই পরোয়ানার অনুমতি নেওয়ার জন্য যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যায় অথবা কোনো ম্যাজিস্ট্রেটের নিকট যায়, সেক্ষেত্রে এই যাওয়া আসার ক্ষেত্রে যে সময়টা অপচয় হবে এই সময়ের ভিতরে অপরাধী পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তিনি কি করবেন? সরাসরি ওই ঘটনাস্থলে যাবেন এবং অপরাধীকে গ্রেপ্তার করবেন। ঠিক সেম 166-3 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে ওই থানার অফিসার দ্বারা তদন্ত করানোর ক্ষেত্রে বা তল্লাশি করার ক্ষেত্রে এই বিষয়টা সময় নষ্ট হতে পারে বা মামলার যে তথ্য আছে বা সাক্ষ্য প্রমাণ আছে গোপন হতে পারে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি কি করবেন? তিনি নিজেই ওই স্থানে গিয়ে তল্লাশি করবেন এবং যা কিছু পাওয়া যাবে তা তিনি আটক করে নিয়ে চলে আসবেন। ধারা 166-3। ধারা 166-4 বলা হয়েছে অন্য থানা এলাকায় তল্লাশি পরিচালনা করা হলে অন্য থানা এলাকায় তল্লাশি পরিচালনা করা হলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তল্লাশির নোটিশ ও জব্দ তালিকার কপি পাঠাইতে হবে। অর্থাৎ আপনি যখন এই থানা এলাকা থেকে অন্য জেলার অন্য কোনো থানা এলাকায় তল্লাশি করবেন, তল্লাশি করার পর আপনি যে সকল মালামাল পাবেন সেই সকল মালামালের তালিকা সহ একটি নোটিশ, তল্লাশির একটি নোটিশ ও জব্দ তালিকার একটি কপি ওই থানার অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করবেন। অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ আপনি যে অপরাধের তদন্ত করতেছেন সেই অপরাধটি আমলে নিয়ে বিচার করতে পারে এরূপ কোন ম্যাজিস্ট্রেট বরাবর এর একটি দলিল প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করছেন সেই তল্লাশির কপি প্রেরণ করতে হবে। ধারা 166।
তাহলে ধারা 165-তে বলা হয়েছে নিজ থানা এলাকায় তল্লাশি, ধারা 166-তে বলা হয়েছে অন্য থানা এলাকায় তল্লাশি। অন্য থানা এলাকায় তল্লাশির পদ্ধতি কি? অন্য থানা এলাকায় তল্লাশি করার ক্ষেত্রে অন্য থানা এলাকার যে ওসি থাকবেন বা ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন তাকে তল্লাশি করার জন্য অনুরোধ করা যাবে। দুইয়ে বলা হয়েছে যে অনুরোধ করা হবে সেই অনুরোধ পত্র অনুযায়ী ওই থানার ওসি ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারা অনুসারে তল্লাশি করবেন এবং যা কিছু পাওয়া যাবে, অর্থাৎ তল্লাশি করার পর যা কিছু পাবেন তিনি ওই অনুরোধকারী যে অফিসার থাকবেন, অর্থাৎ যে অফিসার তল্লাশি করার জন্য অনুরোধ করছেন তার বরাবর ওই মালামাল সহ তালিকা প্রেরণ করতে হবে। ধারা 166-2। ধারা 166-3 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ময়নাতদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন এইরূপ তল্লাশির ক্ষেত্রে কোনো প্রমাণ নষ্ট হতে পারে বা গোপন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, তারা অতি দ্রুত সরাসরি ঘটনাস্থলে গিয়ে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 166-3। ধারা 166-4 বলা হয়েছে যখন এরূপ কোনো তল্লাশি করা হবে যে ওই থানা এলাকার ওসি দ্বারা তল্লাশি করা হয় না, নিজেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি করা হয়েছে, সেই ক্ষেত্রে ওই তল্লাশির যে একটা নোটিশ থাকবে সেই নোটিশটি ওই থানার অফিসারকে দিতে হবে এবং তল্লাশি করার পর যে সকল মালামাল পাওয়া যাবে তার যে একটি জব্দ তালিকা প্রস্তুত করা হবে সেই জব্দ তালিকার একটি কপিও সংশ্লিষ্ট থানা এলাকার অফিসার বরাবর, থানা ইনচার্জ অফিসার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 166-4। সেই সাথে এই অপরাধটি আমলে নিতে পারে, অর্থাৎ যে অপরাধের জন্য তদন্ত করা হয়েছে সেই অপরাধটি আমলে নিতে পারে এমন কোন ম্যাজিস্ট্রেট বরাবর দলিল পত্রাদি যা কিছু পাওয়া যাবে তা প্রেরণ করতে পারে। ধারা 166-4। পাঁচে বলা হয়েছে তল্লাশিকৃত স্থানের মালিক দলিল চেয়ে যদি আবেদন করে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে বিনামূল্যে না দিলে তার জন্য মূল্য দিতে হবে। ধারা 166-5। অর্থাৎ যে স্থান থানার অফিসার ইনচার্জ তল্লাশি করছেন অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তল্লাশি করছেন অথবা অধস্তন কোনো কর্মকর্তা বা কর্মচারী তল্লাশি করছেন, সেই স্থানের মালিক সেই স্থানের মালিক যদি একটি কপি চায়, অর্থাৎ জব্দ তালিকার যদি একটি কপি চায়, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে যদি বিনামূল্যে না দেয় তাহলে মূল্য নিয়ে ওই ব্যক্তিকে বা বাড়ির মালিককে বা যে ব্যক্তির বাড়ি তল্লাশি করা হয়েছে বা স্থান তল্লাশি করা হয়েছে সে ব্যক্তিকে একটি কপি দিতে পারেন। কপির জন্য অবশ্যই ওই ব্যক্তিকে মূল্য পরিশোধ করতে হবে। ধারা 166-5। ধারা 166-5। তো ধারা 165, ধারা 166 বুঝতে কারো সমস্যা আছে? নিজ থানা এলাকায় তল্লাশি এবং অন্য থানা এলাকায় তল্লাশি। কোনো প্রশ্ন আছে?